আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের ভিডিওতে। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 10 অর্থাৎ মুদ্রা ও ব্যাংক নিয়ে আলোচনা করব। প্রথম অংশে আমরা শিখবো হচ্ছে মুদ্রা নিয়ে, দেন আরেকটা ভিডিওতে আমরা ব্যাংক নিয়ে আলোচনা করব। মুদ্রা থেকে নর্মাল একটা সিকিউ আসলে ব্যাংক থেকে একটা আসে, এই দুইটা পার্ট তোমাদেরকে শিখতে হবে। তো আজকে আমরা এই ভিডিওতে মুদ্রা অংশটা যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করব। আর সিকিউতে কি কি প্রশ্ন আসবে সেটা আমি দিয়ে দেবো, তোমাদের শেষের দিকে আমরা প্র্যাকটিস করবো সেই ধরনের কয়েকটা প্রশ্ন। তো প্রথমে আমরা দেখে নিই অর্থের বা মুদ্রার সংজ্ঞাটা কি। তো মুদ্রার সংজ্ঞায় যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, মুদ্রা আসলে কি কাজ করে। মুদ্রার আমরা তিনটা কাজ এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। তো এই অর্থের কাজ দিয়ে আমরা অর্থের সংজ্ঞাটা বলতে পারবো করে। সংক্ষেপে বললে হচ্ছে যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয় বাহন ও মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাই হচ্ছে অর্থ। তো আমরা নেক্সট আলোচনা করবো হচ্ছে অর্থের কার্যাবলী বা মুদ্রার কার্যাবলী। ডেফিনিশন যখন আমরা দিয়েছিলাম অলরেডি, তখন আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অর্থের কাজ নিয়ে আলোচনা করেছি বা মুদ্রার কাজ নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। আগে বিনিময় করা হতো দ্রব্যের বিনিময়ে দ্রব্য, যেটা অনেকটা ঝামেলাপূর্ণ ছিল। পরবর্তীতে এর বিকল্প হিসেবে আবিষ্কার হচ্ছে অর্থের, যা সারা বিশ্বে ধীরে ধীরে প্রচলিত হয়েছে। তো মূল্য পরিমাপক, আমরা যখন কোনো দ্রব্যের কোনো ক্রয় বিক্রয় করতে যাই বা বিনিময় করতে যাই, তখন আমরা ওই দ্রব্যটার যাচাই করি বা ভ্যালুটা ধরি হচ্ছে তার মূল্য দিয়ে, অর্থাৎ কত টাকা বা কত ডলার সেটা দিয়ে। তার মানে আমরা একটা দ্রব্যের যে মূল্য পরিমাপ করি হচ্ছে অর্থ বা টাকা দিয়ে। নেক্সট হচ্ছে মূল্য স্থানান্তরে বাহন। আমরা যখন কোনো সম্পদ স্থানান্তর করি, অনেক ঝামেলা হয় অনেক সময়, বা করা যায় না, বিশেষ করে স্থাবর সম্পদ যখন আমরা ট্রান্সফার করতে চাই এখানে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা ইম্পসিবল হয় অনেক সময়। তো এই অসম্ভব কাজটাকে সম্ভব করেছে হচ্ছে আমাদের যে মুদ্রা বা অর্থ। অর্থাৎ আমরা ধরো একটা বিল্ডিং আমি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারছি না, সেক্ষেত্রে আমি সেল করে অর্থ নিয়ে সেই অর্থটা আমি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারছি। অর্থাৎ অনেকটা সম্পদ স্থানান্তরটা আমার জন্য ইজি হয়ে গেল। কেমন? আর হচ্ছে সঞ্চয়ের বাহন। আমরা সঞ্চয়ের জন্য সবচেয়ে প্রেফার করি কোনটা? অর্থকে। অর্থাৎ সঞ্চয়ের একটা মাধ্যম হিসেবে কাজ করছে হচ্ছে কি? অর্থ। দেন হচ্ছে ঋণের ভিত্তি। আর যে লোন নিই আমরা, ব্যাংক লোন হোক বা কারো কাছে ধার নেওয়া হোক, কি নিই আমরা? অর্থ নিই। ধরো আমার একটা বিল্ডিং করা প্রয়োজন, আমার বিল্ডিং ধার না নিয়ে কি নিচ্ছি? অর্থ নিচ্ছি, ব্যাংক থেকে লোন নিচ্ছি। তার মানে ঋণের বেজ হিসেবে কাজ করে হচ্ছে আমাদের অর্থটা। তারল্যের মান, আমরা জানি লিকুইড অ্যাসেট বা তরল সম্পদ হচ্ছে অর্থ। তো অর্থ দ্বারা আমরা তারল্যের মান নির্ধারণ করতে পারি। যত বেশি নগদ অর্থ থাকবে তত আমরা বলি লিকুইডিটি বেশি। তারল্যের মান নির্ধারণ করছি তাহলে কি? অর্থ। এই 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 কার্যাবলীটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় মাঝে মধ্যে সিকিউ বা এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে। তো এগুলো একটু খেয়াল রাখবে। আর অনেকগুলো কার্যাবলী আছে তোমাদের ইম্পর্টেন্ট, আমি কয়েকটা দিয়েছি। 6 নম্বর হবে, সরি। ওকে, নেক্সট। এবার আমরা দেখবো হচ্ছে অর্থের কি কার্যাবলী স্যার? সামাজিক কার্যাবলী। অর্থের সামাজিক কিছু কার্যাবলী আছে যেটা আমরা নর্মালি অবজার্ভ করলে দেখতে পাই, এই যে মুখস্থ করার কিছু নেই। একটা হচ্ছে সামাজিক মর্যাদার প্রতীক, ডেফিনেটলি। আর অর্থ এবং এছাড়াও সামাজিক রিলেশন রক্ষা করতে গেলে, মেনটেন করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন হয়। এছাড়াও নিরাপত্তা প্রদান করে আমাদেরকে অর্থ। তো এগুলো সহজ পয়েন্ট, একটু জাস্ট আমি বলে দিচ্ছি তোমাদের, কারণ আমাদের আরো সামনে অনেক আলোচনা আছে। দেন হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। অর্থ থাকলে আমরা মানসিক তৃপ্তি পাই, মানসিক প্রশান্তি লাগে আমাদের। এটা হচ্ছে মূলত অর্থের কার্যাবলী। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে মানসিক যে উদ্দীপনা সেটাও বাড়িয়ে দেয়, এবং আমরা মনোবল আমাদের ভালো থাকে যদি আমাদের পকেটে বা ব্যাংকে আমাদের অর্থ থাকে। এ হচ্ছে মোটামুটি অর্থের কার্যাবলী। আমরা বাণিজ্যিক কার্যাবলীটা, মেইন কার্যাবলী অর্থে, সেটা একটু আমরা ভালো করে দেখবো। পাশাপাশি এগুলো একটু একটু করে আমরা চোখ বলে নিলে হবে ইনশাল্লাহ। নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে মুদ্রার গুরুত্ব। কেন গুরুত্বপূর্ণ? আমরা অলরেডি যে আহ, কার্যাবলীগুলো বলেছিলাম, অর্থের কার্যাবলী, সেখানে বেশ কয়েকটা পয়েন্ট চলে আসছে। এসব কাজের জন্য আমাদের কি দরকার হয় স্যার? অর্থ দরকার হয়। এছাড়াও উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, অর্থনীতির 4টা গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, সব ক্ষেত্রে আমরা বেস ধরে হচ্ছে অর্থটা। অর্থ দিয়ে আমরা সবকিছু করি, উৎপাদন থেকে শুরু করে একদম ভোগ পর্যন্ত। তাহলে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এছাড়াও আমরা পড়েছি সঞ্চয়, ঋণ, মূল্য পরিমাপক, মূল্য স্থানান্তর এবং বিজনেস পরিচালনা করার ক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন হয় স্যার? অর্থের গুরুত্ব অপরিসীম বা অর্থের প্রয়োজন হয়। তো তো আমরা সামনে আগাই স্যার।
আমরা নেক্সট পড়বো হচ্ছে বিহিত মুদ্রা কি। এটা 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 থেকে পরীক্ষায় সিকিউ বা এমসিকিউ আসবে। তো এমসিকিউর জন্য এটা জানা দরকার আছে একটু করে, বা 2 নাম্বারের জন্য অনেক সময় আসে, বা 1 নাম্বারের জন্য আসতে পারে। বিহিত মুদ্রা যেসব মুদ্রা সরকারি আদেশ অনুসারে জনসাধারণ লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করে। এই বিষয় ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে সরকারি আদেশ অনুসারে যেটা ইস্যু করা হয় সেটাকে আমরা কি বলছি, বিহিত মুদ্রা বলছি। আমি সংজ্ঞাটাকে আরেকটু ডিটেলস দিয়েছি এখানে। সরকার কর্তৃক বা সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান দ্বারা যে মুদ্রা ইস্যু করা হয় তাকে বলা হয় কি বিহিত মুদ্রা। তাহলে ইস্যু করবে কে? সরকার। এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলে নিই। বিহিত মুদ্রা গ্রহণ করতে সকলে বাধ্য থাকবে, এবং এটা গ্রহণে যদি কেউ অস্বীকার করে সেটা তার জন্য সেটা হবে কি একটা দণ্ডনীয় অপরাধ। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবে যে বিহিত মুদ্রা কোনগুলা। সব দেশে কিন্তু বিহিত মুদ্রা সেম না। আমার দেশের জন্য যেমন বিহিত মুদ্রা হচ্ছে টাকা, আমেরিকাতে যাও ইউএস ডলার। সো এই বিহিত মুদ্রা এক এক দেশের জন্য এক এক রকম হতে পারে। তবে যে দেশের জন্য যেই বিহিত মুদ্রা প্রচলিত সেই দেশের জনগণ সেই মুদ্রাটা গ্রহণ করতে কি থাকে, বাধ্য থাকে বিনিময়ের মাধ্যম হিসেবে। তো তার মধ্যে কিছু রেস্ট্রিকশন আমরা দেখব সামনে। সে বিহিত মুদ্রা আবার আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা, আর আরেকটা হচ্ছে স্যার কি অসীম বিহিত মুদ্রা। সসীম বিহিত মুদ্রা একটু দেখি আমরা। যে মুদ্রার সাহায্যে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত লেনদেন করা যায়, একটু খেয়াল রাখবে, নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমরা লেনদেন করতে পারি, সেটাকে বলছে সসীম মুদ্রা। এবং এর বেশি লেনদেন করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যায় না, এমন মুদ্রাকে সীমিত বা সসীম বিহিত মুদ্রা বলে। তো কেন সসীম বলছি? তাহলে ধরো তোমার কাছ থেকে কেউ টাকা পায় 1,00,000 টাকা, সেক্ষেত্রে এই সসীম বিহিত মুদ্রাগুলো তুমি 1,00,000 টাকা পর্যন্ত যদি এই, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি 1, 2 এবং কত টাকা, 5 টাকার কয়েন এবং 1 ও 2 টাকার যে কাগজি নোট আছে, সেই নোট দিয়ে যদি তুমি 1,00,000 টাকা পরিশোধ করতে চাও কাউকে, তো সে যদি বলে যে না আমি 1 টাকা দিয়ে 1,00,000 টাকা নিব না, তার মানে তুমি 1 টাকা দিয়ে যদি 1,00,000 টাকা পরিশোধ করতে চাও তাহলে 1,00,000টা 1 টাকার নোট লাগবে বা কয়েন লাগবে। তো ও যদি বলে যে না আমি এইভাবে নিব না, আমাকে 100 টাকার নোট দাও, 500 টাকার নোট দাও, তো সেক্ষেত্রে সেটা সে বলতে পারবে। অর্থাৎ সে যদিও বলেছে আমরা বিহিত মুদ্রার ক্ষেত্রে নিতে বাধ্য থাকবে, তবে এটার লিমিটেশন আছে এই বিহিত মুদ্রার, সসীম বিহিত মুদ্রার ক্ষেত্রে। অর্থাৎ এই মুদ্রাগুলো অর্থাৎ 1, 2 এবং 5 টাকার কয়েন, এটা খেয়াল রাখবে, 5 টাকার কয়েন আর 1 ও 2 টাকার কাগজি নোট। দ্যাট মিনস 5 টাকার নোট না, 5 টাকার হচ্ছে কয়েন। এটা একটু মুছে দিই আমি। ওকে, তো তাহলে 1, 2, 5 টাকার কয়েন, এই তিনটা প্লাস আমরা কি বলছি 1 ও 2 টাকার কাগজি নোট, এগুলো নিজস্ব পরিমাণ বেশি কাউকে গ্রহণ করতে আমরা বাধ্য করতে পারি না। সে যদি নেয় সেটা ভালো, না নিলেও কিছু করার নেই। সেক্ষেত্রে আমাদের এই যে অসীম বিহিত মুদ্রা দিয়ে সেই টাকাটা পরিশোধ করতে হবে। তো অসীম বিহিত মুদ্রা কি? যেটা যে কোনো অ্যামাউন্টে আমরা কি করতে পারি, লেনদেন করতে পারি, সেটাকে বলছি অসীম বিহিত মুদ্রা। এটা একটু দেখে নিই। এখানে আছে মোট 7টা, পরীক্ষা এমসিকিউতে অলরেডি অনেকবার এসছে। সেটা হচ্ছে সসীম বা অসীম বিহিত মুদ্রার পরিমাণ বা সংখ্যা কয়টি বাংলাদেশে আসতে পারে। যেমন অসীম বলছি আমরা কয়টা, 7টা, এটা একটু খেয়াল রাখবে। তাহলে 5 টাকা এটা হচ্ছে কাগজি নোট, কেমন স্যার? কয়েনটা আমরা বলছি হচ্ছে সীমিত বা সসীমের ক্ষেত্রে। তো 5 টাকার কাগজি নোট থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা, এটা এই 7টা হচ্ছে আমাদের অসীম বিহিত মুদ্রা। নেক্সট আমরা একটু দেখবো স্যার মুদ্রার মূল্য পরিবর্তন। মুদ্রার মূল্য বলতে আমরা কি বুঝি, এটা জানলে আমরা পরিবর্তনটা একটু বুঝবো। একটু করে আমি অর্থের মূল্যটা কি একটু বলে দিচ্ছি, এখানে সম্ভবত লিখেছে। হ্যাঁ, অর্থের মূল্য বা মুদ্রার মূল্য বলতে বোঝায় অর্থের ক্রয় ক্ষমতা। দ্যাট মিনস অর্থের মূল্যে পরিবর্তন মানে অর্থের কি ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার এর পরিবর্তন। তাহলে মুদ্রা মূল্য আমরা বুঝবো কিভাবে, যে আমরা টাইম ভ্যালু মানিতে পড়ছি, সময়ের সাথে অর্থের মূল্য কমে যায়। অর্থের মূল্য কমে বলতে অর্থের যে ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার সেটা কমে যাচ্ছে। তো এইটার পরিবর্তন যদি হয় তখন আমরা বলছি মুদ্রার মূল্যের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এটাকে আমরা 2 ভাগে আলোচনা করতে পারি, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, একটা হচ্ছে কি মুদ্রা সংকোচন। মুদ্রাস্ফীতি কি জিনিস? যখন দেশে অর্থের পরিমাণ বা অর্থের সরবরাহ বেড়ে যায়, অর্থাৎ অর্থের ভলিউমটা বাড়ে দেশে, তখন দ্রব্যের দাম বেড়ে যায়, অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পায়।
আর দামস্তর বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অর্থের যে ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য বলছি আমরা, সেই মূল্যটা আস্তে আস্তে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, যেটাকে আমরা অর্থনীতি ভাষায় বলছি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এরপর হচ্ছে মুদ্রা সংকোচন, তার সম্পূর্ণ বিপরীত। অর্থের যখন বাজারে যখন অর্থের সরবরাহ কমে যায় বা সাপ্লাই কমে যায়, যেটাকে আমরা বলছি অর্থের যে যোগান যখন কমে যায়, জিনিসপত্রের দামও আস্তে আস্তে কি পায়, হ্রাস পায়। জিনিসপত্রের দাম হ্রাস পাওয়া মানে হচ্ছে আমি আগের সেম পরিমাণ টাকা দিয়ে আগের চেয়ে বেশি জিনিস কিনতে পারবো, তার মানে অর্থের মূল্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা বলছি অর্থনীতির ভাষায় ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন। স্যার নেক্সট আমরা আলোচনা করব যে অর্থনীতির যে আমরা পরিবর্তন দেখছি, অর্থনীতির যে অর্থের মূল্যের যে পরিবর্তন দেখছি, সেটা আসলে আহ, কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ। এটা কেন বলছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে মুদ্রাস্ফীতির প্রভাব দেখাও, অথবা বলতে পারে যে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কেমন বা মুদ্রা সংকোচনের প্রভাব কেমন। তো আমরা শিখবো মূলত হচ্ছে মুদ্রাস্ফীতিটা, আর এটার অপোজিট হচ্ছে মুদ্রা সংকোচন। তো সংজ্ঞা বলো আর এটার যে প্রভাবটা বলো, দুইটাই তুমি শুধু একটা শিখলে আর একটা তুমি ইজিলি লিখতে পারবে। তো আমরা শিখছি মূলত হচ্ছে কি স্যার, মুদ্রা স্ফীতির প্রভাবটা একটু দেখি আমরা আগে। মুদ্রা সংকোচনটা আমরা জাস্ট অপোজিট করে লিখবো পরীক্ষায়। তো মুদ্রাস্ফীতি সবার জন্য খারাপ তা না, কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ। সিমিলারলি মুদ্রা সংকোচন যেটাকে বলছি, সেটাও অনেকের জন্য ভালো অনেকের জন্য খারাপ। অর্থাৎ আমরা যে বলি কারো পৌষ মাস কারো সর্বনাশ, তো সর্বনাশ কাদের হচ্ছে দেখি আমরা, আর কাদের জন্য ভালো সেটা দেখছি। ওভারঅল কোনটা ভালো সেটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। আসো একটু দেখি মুদ্রাস্ফীতি যাদের জন্য ভালো, উৎপাদনকারী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে, যারা বিজনেস করছে, জিনিসপত্রের দাম যত বাড়ে তাদের জন্য তত ভালো, তাদের তাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। সিমিলারলি বিনিয়োগকারী যারা আছে তাদের জন্য ভালো। আহ, হচ্ছে ঋণ গ্রহীতা, ঋণ যে নিচ্ছে, ধরো আমি 1 লক্ষ টাকা নিয়েছি, সাপোজ ধরো আমি 1 লক্ষ টাকা নিয়ে 1 লক্ষ টাকা রিটার্ন দিলাম 1 মাস পর। তাহলে আমি যখন লোন নিয়েছিলাম তখন 1 লক্ষ টাকা, কিন্তু 1 মাস পর যখন দিচ্ছি 1 লক্ষ টাকা পরিশোধ করছি, আসলে ওই 1 লক্ষ টাকার মান কিন্তু আগের মতো নেই, কিন্তু আমি 1 লক্ষ টাকা দিয়ে সেই ঋণটা পরিশোধ করছি। তো সেক্ষেত্রে ঋণ গ্রহীতার জন্য হচ্ছে ভালো, কিন্তু অপোজিট হচ্ছে ঋণদাতার জন্য, উল্টা দিক থেকে চিন্তা করলে হচ্ছে ঋণদাতার জন্য কি সেটা খারাপ। তাহলে আবার আসে কর্মসংস্থান বৃদ্ধি, যেহেতু ব্যবসা বাণিজ্য বাড়বে, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে উৎপাদন বাড়বে, আমরা কর্মসংস্থান দেখবো যে বাড়ছে। সিমিলারলি কৃষিজীবী পণ্যের দাম সে বেশি পাবে, তার জন্য ভালো। ফটকা কারবে নিয়ে আমরা একটু সামনে আলোচনা করব। যারা হচ্ছে বিভিন্ন সুযোগ বুঝে ইনকাম করে, অর্থাৎ নর্মাল বিজনেসের বাইরে যখন এমন কোনো সুযোগ আছে, অপরচুনিটি আসে যে অধিক মুনাফা অর্জনের জন্য মানুষ কিছু বিজনেস বা কিছু ইনভেস্টমেন্ট করে টাকার, সেই সেই বিজনেসগুলোকে আমরা বলছি হচ্ছে ফটকা কারবার। এরপরে হচ্ছে করদাতার জন্য মুদ্রাস্ফীতিটা হচ্ছে ভালো। তো আমরা বিস্তারিত আলোচনা করছি না, আমরা সামনে সিকিউরিটি নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি আবার সেগুলো নিয়ে হয়তো নেক্সট ভিডিও করার সময় আলোচনা করব। তো ক্রেতা এবং ভোক্তার জন্য খারাপ, এটা নর্মালি জানি, জিনিসপত্রের দাম বাড়লে ক্রেতাদের জন্য খারাপ। সঞ্চয়কারী যারা তাদের জন্য খারাপ, তারা টাকার মানটা দিন দিন কমে যাচ্ছে। সে সঞ্চয় করছে 1 লক্ষ টাকা, 5 বছর পরে তার মানটা কমে যাচ্ছে। ধরে নিলাম যে সে ব্যাংকে রাখছে না টাকাটা, যদি তার নিজের কাছে টাকাটা থাকে বা সঞ্চয় করে, সেটা হচ্ছে না। তো এটা হয়তো আমরা ব্যাকআপ কাভার দেওয়ার জন্য আমরা ব্যাংকে টাকাটা রাখি, ইন্টারেস্ট নিয়ে সেই টাকাটা হচ্ছে আমরা বাড়ানোর চেষ্টা করি। বাট আদারওয়াইজ আমরা সঞ্চয়কারী যে, তার অর্থের মান কিন্তু দিন দিন কি হচ্ছে স্যার, কমছে। ঋণদাতা ঋণদাতা যে ঋণ দিচ্ছে, সে টাকা ফেরত পাওয়ার সময় কম পাচ্ছে, যে টাকাটা পাচ্ছে সেটা আগের চেয়ে ভ্যালুটা কম, যার ফলে সে লুজার হচ্ছে, কেমন। তো তার জন্য এটা খারাপ। সীমিত আয়ের লোক, তারা তাদের যে দ্রব্য সামগ্রী কিনতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হয়, শ্রমিক শ্রেণী, তাদের জন্য হচ্ছে মুদ্রাস্ফীতি খারাপ। তো বেসিক্যালি নিম্ন আয়ের লোক বা মধ্যবিত্ত যারা বা ক্রেতা ভোক্তা যারা আছে, সঞ্চয় যারা করছে, ঋণদাতা যারা, তাদের জন্য মুদ্রাস্ফীতিটা হচ্ছে লাভজনক নয়, বা তাদের উপর নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি ফেলে। তো ওভারঅল যদি বলি কোনটা ভালো, একটা দেশের জন্য মৃদু মুদ্রাস্ফীতিটা সবচেয়ে ভালো অর্থনীতির জন্য। সেটা তোমাদের অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে কোনটা ভালো। তো তোমরা বলবে হচ্ছে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতিও না, মুদ্রা সংকোচনও না, লিখবে হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। ওকে, তো আমরা একটু দেখি নেক্সট। এবার আমরা শিখবো হচ্ছে
মুদ্রার চাহিদা এবং মুদ্রার যোগান, এটা আমাদের নেক্সট যে আলোচনা সেখানে কাজে লাগবে। অর্থাৎ যে আরভিং ফিশারের যে আমরা অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করব, সেখানেও আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। সো একটু মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে মোটামুটি সিকিউর মেইন পার্টটা শুরু। মুদ্রার চাহিদা ও মুদ্রার যোগান। আমরা মুদ্রার চাহিদা কাকে বলছি? একটি কোনো নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন অর্থনৈতিক প্রয়োজনে, খেয়াল রাখবে কি বলছি, বিভিন্ন অর্থনৈতিক প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলছি আমরা মুদ্রার চাহিদা। অর্থাৎ মানুষের কি পরিমাণ তাদের টাকা দরকার বিভিন্ন কাজে, সেই বিভিন্ন কাজগুলো আমরা একটু পরে আলোচনা করব। আপাতত জানি যে বিভিন্ন অর্থনৈতিক প্রয়োজনে যে নগদ অর্থের সে হাতে রাখতে চায় তাকে আমরা কি বলছি? মুদ্রার বা অর্থের চাহিদা। তো এই বিভিন্ন দেশের জনগণ বলতে বেসিক্যালি আমরা কি বলছি দেখো, বিভিন্ন ব্যক্তি হতে পারে, বিনিয়োগকারী প্রতিষ্ঠান হতে পারে, শিল্প প্রতিষ্ঠান হতে পারে, সরকার, ব্রোকার, এরা অর্থের চাহিদা সৃষ্টি করে, যেটাকে আমরা বলছি অর্থের চাহিদা বা ডিমান্ড অফ মানি। এবার আসো আমরা সাপ্লাই কিভাবে দেখবো একটু দেখি। অপরদিকে জনগণের হাতের মুদ্রা, খেয়াল রাখবে কয়েকটা বিষয় বলছি। হাতের মুদ্রা, চাহিদা আমানত বা যেটাকে আমরা বলছি ডিমান্ড ডিপোজিট, আরেকটা বলছি মেয়াদি আমানত যেটাকে বলা হয় টাইম ডিপোজিট। তাহলে জনগণের হাতের যে ক্যাশ মানি প্লাস চাহিদা আমানত, যেটা আমরা দেখা যাচ্ছে ব্যাংকে রাখছি ডিমান্ড ডিপোজিট হিসেবে, আরেকটা হচ্ছে মেয়াদি আমানত, এইগুলোর যোগফলকে আমরা বলছি টোটাল মুদ্রা যোগান। অর্থাৎ মার্কেটে কী পরিমাণ মুদ্রা আছে সেটা জানতে হলে আমাদেরকে তিনটা জিনিস মোটামুটি দেখতে হয়। সংকীর্ণভাবে চিন্তা করলে হাতের মুদ্রাটাই, বাট এর পাশাপাশি চাহিদা আমানত বা বিভিন্ন আমানত যেগুলো আমরা ব্যাংকে রাখছি সেগুলোও কি অর্থের বা মুদ্রা যোগান হিসেবে স্বীকৃত, বা মুদ্রার যোগান বিবেচনা করার ক্ষেত্রে সেগুলো আমরা বিবেচনা করব। তো আসলে একটু দেখি আমরা এই মুদ্রার যোগান কারা সৃষ্টি করে। আমরা তো উপরে পড়েছি অর্থের চাহিদা কারা বা মুদ্রার চাহিদা কারা সৃষ্টি করে, এবার আমরা একটু দেখে নিই যোগান কারা দেয়। বেসিক্যালি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের প্রতিনিধিত্ব যারা করে, মুদ্রা সরবরাহ যারা করে। আরেকটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক, যেটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে চলে আসে, বিষয়দেয় ব্যাংক এবং বিভিন্ন বিত্তবান ব্যক্তিবর্গ, এরাই মূলত কি করে মুদ্রার যোগান সৃষ্টি করে। তো এখান থেকে আমাদের মুদ্রা যোগানের ফর্মুলাটা লাগবে। চাহিদার ফর্মুলাটা আপাতত প্রয়োজন নেই, আমরা এটা নিয়ে একটু পরে একটু আলোচনা করব। তার আগে একটু দেখি স্যার, মুদ্রার যোগানের বা সাপ্লাই অফ মানি বা মানি সাপ্লাইয়ের ফর্মুলাটা আমি একটু দেখে নিই। তিনটা পার্ট আমরা এখানে আলোচনা করেছি, একটা হচ্ছে সিইউ, ডিডি, আর একটা হচ্ছে টিডি। এটা হচ্ছে ক্যাশ, জনগণের হাতে যে ক্যাশ মুদ্রাটা থাকে সেটা হচ্ছে আমরা প্রকাশ করেছি সিইউ দিয়ে, বা সি দিয়েও প্রকাশ করা যাবে। দেন হচ্ছে ডিমান্ড ডিপোজিট, চাহিদা আমানত, তারপর হচ্ছে স্যার টাইম ডিপোজিট। তিনটা মিলে হচ্ছে আমাদের কি স্যার? অর্থের যোগান। পরবর্তীতে আমরা এখানে আরেকটু কনসেপ্টটাকে একটু ইলেবোরেট করে আমরা লিখেছি যে এমএটাকে কিছু অর্থ আছে বা মুদ্রা আছে যেগুলো মুদ্রা না সরাসরি, বাট মুদ্রার মতো কাজ করে, বা যেগুলোকে প্রায় মুদ্রা বলা হয় বা নিয়ার মানি বলা হয়। সেই নিয়ার মানিটাও আমরা এখানে নিয়ে আসছি মোট অর্থের যোগান নির্ণয় করার জন্য। অর্থাৎ তার মানে এমএস এর সংজ্ঞা দাঁড়ালো তাহলে কি? জনগণের হাতের মুদ্রা, চাহিদা আমানত, মেয়াদি আমানত এবং আর্থিক সম্পদ যা অর্থের মতো কাজ করে, যেমন বন্ড, পোস্টাল অর্ডার, শেয়ার, ঋণপত্র পরীক্ষায় এভাবে আসতে পারে। এক্সাম্পলের জন্য তোমাকে একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষায় এমসিকিউর পার্টে এটা আসতে পারে পরীক্ষায়। এগুলো ডিরেক্টলি অর্থ না, বাট নিয়ার মানি, অর্থাৎ অর্থের মতো কাজ করে, আমরা যেটাকে অর্থের মোট যোগান নির্ণয়ের সময় বিবেচনা করব। তার মানে এই চারটা মিলে হচ্ছে আমাদের কি স্যার? অর্থের বা মুদ্রার যোগান। তো এখানে আমরা সিইউ প্লাস ডিডি অর্থাৎ হাতের টাকা এবং চাহিদা আমানতকে বলছি M1, এরপর হচ্ছে এই M1 অর্থাৎ এই দুইটা প্লাস এটা, এই তিনটা মিলে হচ্ছে আমাদের M2, আর তিনটার সাথে আমরা এটা সহ অ্যাড করলে এটাকে বলছি আমরা M3। তাহলে এই যে M1, এই দুইটা মিলে হচ্ছে স্যার M2, আর এই তিনটা মিলে এই চারটা মিলে হচ্ছে আমাদের M3। M1, M2, M3, এই তিনটা আমাদের একটু জানার জন্য দরকার হয় যদি এমসিকিউতে আসে তাই। তাহলে এরপর আমরা একটু যাই সামনে আগাই। স্যার আমরা যে একটু আগে বললাম যে মানুষের যে অর্থের চাহিদা আছে বিভিন্ন অর্থনৈতিক লেনদেন করার জন্য বা অর্থনৈতিক প্রয়োজনে মানুষ অর্থের চাহিদা শো করে বা নগদ অর্থের প্রয়োজন হয়।
তো আমরা একটু দেখি এই অর্থের চাহিদার উদ্দেশ্যটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে লেনদেনজনিত চাহিদা, সতর্কতামূলক চাহিদা, আরেকটা হচ্ছে ফটকা কারবারজনিত চাহিদা। তো এগুলোর সংজ্ঞা তোমরা একটু করে বই থেকে পড়ে নিবে। আমি সংক্ষেপে বলছি। অর্থের লেনদেনজনিত চাহিদা হচ্ছে বিভিন্ন লেনদেন সম্পন্ন করার জন্য আমরা জানি যে অর্থ দরকার হয়। সেই যে অর্থটা প্রয়োজন হয় শুধুমাত্র মানুষের বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য। এখানে মানুষ বলতে মানুষ হতে পারে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, শিল্প প্রতিষ্ঠান হতে পারে, সবার জন্য যে অর্থের প্রয়োজন হয় মানুষের, সেটাকে আমরা বলছি লেনদেনজনিত চাহিদা। সতর্কতামূলক চাহিদা কি? দেখা যাচ্ছে অনেক সময় বিপদ আপদের জন্য বা বিভিন্ন অনিশ্চয়তার জন্য আমাদের কিছু অর্থ আমরা হাতে রাখতে চাই, ভবিষ্যতে অনিশ্চয়তার জন্য, বা সতর্কতামূলকভাবে আমরা কিছু টাকা হাতে রাখতে চাই, সেটাকে আমরা বলছি সতর্কতামূলক চাহিদা, বিপদ আপদের জন্য যেটা আমরা রাখি। নেক্সট, থার্ড হচ্ছে ফটকা কারবারজনিত চাহিদা। এখানে একটু করে বলে নিই, এই দুটা চাহিদার সাথে আয়ের রিলেশন আছে, অর্থাৎ আয়ের সাথে এই দুটা চাহিদার সম্পর্ক হচ্ছে ধনাত্মক সম্পর্ক। ধনাত্মক সম্পর্ক অর্থাৎ আয় বাড়লে এই ধরনের মানুষের চাহিদাটা বাড়ে, অর্থের চাহিদা বাড়ে, আর আয় বাড়লে সতর্কতামূলক চাহিদা এটারও পরিমাণ বাড়ে, অর্থাৎ পজিটিভলি রিলেটেড। তাহলে কি বলছে, আয়ের সাথে কি সম্পর্ক? এই দুইটা চাহিদার ধনাত্মক সম্পর্ক। ঠিক আছে। ফটকা কারবারজনিত চাহিদা কি, এটা একটু দেখি। ফটকা কারবারজনিত চাহিদা হচ্ছে অনেক সময় মানুষ দেখা যাচ্ছে লোভের বশবর্তী হয়ে হোক বা অধিক মুনাফার আশায় কিছু বিজনেসে বা কোথাও কোথাও টাকা ইনভেস্ট করে, যেমন বন্ড কিনে। অনেক সময় যখন দেখে যে সুযোগ, মার্কেটে একটা সুযোগ আসছে, অর্থাৎ যদি ওরা মনে করে যে স্পেকুলেট করতে পারে যে সামনে এই বন্ডের টাকাটা মানে এই বন্ডের মূল্য বাড়তে পারে, তখন কি করে এই মানুষ ওই বন্ডগুলোতে ইনভেস্ট করে। নর্মালি সে হয়তো করতো না। তার মানে এই ধরনের বিজনেসগুলোকে আমরা বলছি কি ফটকা কারবারজনিত ব্যবসা বা চাহিদা। তো এটার সাথে আসলে আয়ের কোনো রিলেশন নাই। কোনটার সাথে? এই ফটকা কারবারজনিত চাহিদার সাথে আয়ের কোনো সম্পর্ক নেই। এটার সাথে সম্পর্ক হচ্ছে সুদের, এবং সম্পর্কটা কিরকম? বিপরীত সম্পর্ক। কেমন? অর্থাৎ সুদ যখন বাড়ে এই ধরনের অর্থের চাহিদা কমে যায়, আবার সুদ যখন কমে এই ধরনের অর্থের চাহিদা বেড়ে যায়। এটাকে আমরা বলছি ফটকা কারবারজনিত চাহিদা। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা মুদ্রার অংশে, সেটা হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। তো এই তত্ত্বটি যেটা আমরা মূলত বলছি ফিশারের পরিমাণ তত্ত্ব, এটি মূলত তার আগে অর্থাৎ কত সালে, 1886 সালে সাইমন নিউকম অর্থনীতিবিদ তার একটি বই নাম হচ্ছে স্যার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি। এই গ্রন্থে তিনি অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন, যেটা একটু মডিফাই বা সংশোধন করে ফিশার অর্থের পরিমাণ তত্ত্ব নাম দিয়েছেন। এবং সেই তত্ত্বটা তিনি বিনিময় সমীকরণের মাধ্যমে উপস্থাপনা করেছেন, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো আসলে একটু দেখিনি প্রথমে যে উনি কি বলছেন। তো 1911 সালে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি উনি একটি বই লিখেন, এটা পরীক্ষা এমসিকিউতে আসে অনেক সময়, যেখানে তিনি অর্থের মূল্য এবং অর্থের পরিমাণ সম্পর্কে একটা তত্ত্ব দেন, যেটাকে আমরা বলছি অর্থের পরিমাণ তত্ত্ব। কার? ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে যেটা পরিচিত। এখানে আমরা লেফট এবং রাইট দুটো সাইড দেখতে পাচ্ছি, বাম পক্ষ এবং ডান পক্ষ, যেটাকে আমরা এভাবে লিখতে পারি পিটি ইকুয়াল টু এম ভি। এটা কি? পিটি মূলত হচ্ছে অর্থের চাহিদা বোঝায়, আর এমভি হচ্ছে মূলত কি স্যার? অর্থের যোগান বোঝায়। অর্থাৎ ওনার মতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান দুইটা পরস্পর সমান হয়। তো অর্থের চাহিদা কিভাবে পাই? অর্থের চাহিদা হচ্ছে এই যে দ্রব্যের দাম, যেটাকে বলছি আমরা প্রাইস, আমি লিখে দিয়েছি এখানে দাম বা দামের স্তর, আর টি হচ্ছে কি স্যার? আমাদের লেনদেনের পরিমাণ। এই দুটো জিনিস গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অর্থের মোট চাহিদা। একটা দেশে অর্থের মোট চাহিদা কিরকম জানতে হলে আমাদের কি করতে হবে? দ্রব্যের দাম দিয়ে লেনদেনের মোট পরিমাণকে গুণ করলে বুঝতে পারবো যে মোট কত টাকার অর্থের প্রয়োজন হয়। দেন আমরা জানবো হচ্ছে এম হচ্ছে কি? মোট বিহিত অর্থের পরিমাণ, যেটা আমরা একটু আগে আলোচনা করছি বিহিত মুদ্রা নিয়ে। দেন হচ্ছে অর্থের প্রচলন গতি, একটা অর্থ কতবার হাত বদল হচ্ছে, যেটাকে আমরা বলছি অর্থের প্রচলন গতি। তার মানে এটা হচ্ছে অর্থের
কি স্যার? চাহিদা, আর এটা হচ্ছে অর্থের কি? যোগান। অর্থের চাহিদা এবং যোগান পরস্পর কি হয় স্যার? সমান হয়।